আসসালামু আলাইকুম। ক্লাস 5 কিছুদিনের মধ্যেই তোমাদের অ্যানুয়াল এক্সাম হবে, আর বেশি দেরি নেই। আর তোমাদের অ্যানুয়াল এক্সামের সিলেবাসে এই কয়েকটা চ্যাপ্টার রয়েছে। দেখো, জমির ঢাল, ভূমির ঢাল, পশ্চিমের মালভূমি অঞ্চল, রাঢ় অঞ্চল, সুন্দরবন, কোথাও উঁচু কোথাও নিচু, পর্বতশ্রেণী, পর্বতশৃঙ্গ, উত্তরবঙ্গের নানা জায়গা, পরিবেশ বান্ধব পরিবহন, সাইকেল, আর এদিকে আছে গীতালির সাইকেল, ভূমিকম্প এবং হরপাবান। এই কয়েকটা চ্যাপ্টার তোমাদের রয়েছে। তো তোমাদের এই সব চ্যাপ্টারগুলো বেশ কয়েকবার রিভিশন তোমাদের হয়ে গেছে, তাই তো? তো আমি সেজন্য প্রত্যেকটা চ্যাপ্টার খুঁটিয়ে আজকে আর বলছি না, রিভিশন করছি না। এই চ্যাপ্টারগুলো থেকে যেগুলো তোমরা একটু ভালো করে পড়বে, কোন কোনগুলো ভালো করে পড়তে হবে সেগুলো আমি বলবো। তো সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। দেখো, প্রথমেই রয়েছে জমির ঢাল, ভূমির ঢাল। এই চ্যাপ্টার থেকে তোমাদেরকে আমি যে কোশ্চেনগুলো দিয়েছি, বইয়ে ছবি তুলে তুলে দিয়েছি, দেখবে সেইগুলো তোমরা ভালো করে পড়ো। আর এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের ভূমির ঢাল কোন দিক থেকে কোন দিকে। তো তোমরা তখন লিখবে যে পশ্চিমবঙ্গের ভূমির ঢাল হচ্ছে উত্তর থেকে দক্ষিণে এবং পশ্চিম থেকে পূর্ব দিকে। তারপর আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে যে জল তার কোন ধর্মের জন্য উঁচু স্থান থেকে নিচু স্থানের দিকে বয়ে যায়। তো জল তার সমোচ্চশীলতা ধর্মের জন্য উঁচু স্থান থেকে নিচু স্থানের দিকে বয়ে যায়। তারপর এই চ্যাপ্টার থেকে আরও যে কোশ্চেনগুলো আমি দিয়েছি, এগুলো ছাড়াও সেগুলো তোমরা একটু ভালো করে পড়ো। তারপরে রয়েছে দেখো তোমাদের পশ্চিমের মালভূমি অঞ্চল। তো পশ্চিমের মালভূমি অঞ্চল এই চ্যাপ্টার থেকে তোমরা পশ্চিমের মালভূমির ভূমির প্রকৃতি, তারপর পশ্চিমের মালভূমি অঞ্চল কোন কোন জেলা নিয়ে গঠিত, তারপর এই অঞ্চলের মাটি কী রকম, এই অঞ্চলের মধ্য দিয়ে কোন কোন নদী প্রবাহিত হয়েছে, এখানে কোন কোন উদ্ভিদ জন্মায়, যেমন দেখো এখানে মেহগনি, পলাশ, পিয়াল, ইউক্যালিপটাস, সোনাঝুরি, কেন্দু এসব উদ্ভিদ দেখতে পাওয়া যায়। আর এখানকার এই অঞ্চলের মাটিটা বেশিটাই কাঁকড় পাথর মেশানো লাল মাটি এবং অনুর্বর। আর এই পশ্চিমের মালভূমি অঞ্চল বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম আর বর্ধমানের পশ্চিম দিকটা নিয়ে গঠিত। আর পুরুলিয়া জেলার পুরোটা অংশ নিয়ে এই পশ্চিমের মালভূমি অঞ্চল গঠিত। আর পশ্চিমের মালভূমি অঞ্চলে শালপাতা জঙ্গল অনেক দেখা যায়। এখানে প্রধান প্রাণী হচ্ছে হাতি। হাতি ছাড়াও এখানে বনবিড়াল এসব দেখতে পাওয়া যায়। তারপর এখানে শালপাতা দিয়ে প্লেট, বাটি এসব তৈরি করা হয়। আর এই অঞ্চলের ভূমি যেহেতু অনুর্বর, সেজন্য সেরকম কৃষিকাজে সেরকম উন্নত নয়, তবুও এই অঞ্চলে ধান, গম এসব চাষবাস করা হয়। ঠিক আছে, জলসেচের মাধ্যমে চাষবাস করা হয়। তারপর পশ্চিমের মালভূমি অঞ্চলে বেশ কিছু পাহাড়ও দেখতে পাওয়া যায়। তো এই পশ্চিমের মালভূমি অঞ্চলে এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলো আমি দিয়েছি সেগুলো সবগুলোই তোমরা ভালো করে পড়ো। তারপর রয়েছে দেখো রাঢ় অঞ্চল। রাঢ় অঞ্চল থেকে একটা বড় কোশ্চেন আমি তোমাদেরকে লিখিয়ে দিয়েছি যে রাঢ় অঞ্চলের অর্থনৈতিক ভূপ্রাকৃতিক পরিবেশ বা অর্থনৈতিক পরিবেশ, এটাই মনে হয় দিয়েছিলাম। একটা বড় কোশ্চেন 5 নম্বরের যে কোশ্চেন, রাঢ় অঞ্চল সম্পর্কে যা জানো আলোচনা করে, এরকমই দিয়েছিলাম একটা কোশ্চেন। তো সেই কোশ্চেনটা তোমরা ভালো করে পড়ো। আর রাঢ় অঞ্চলও তাই, যে কোন কোন জেলা নিয়ে রাঢ় অঞ্চল গঠিত সেটা ভালো করে করবে। যেরকম দেখো বাঁকুড়া জেলার পশ্চিম দিক, আর বীরভূম এইসব জেলা নিয়ে, বর্ধমানের পূর্ব দিকটা, এইসব নিয়ে রাঢ় অঞ্চল গঠিত। এই অঞ্চলের মধ্য দিয়ে বেশ কিছু নদী প্রবাহিত হয়েছে। তারপর দেখো যেমন যেমন দেখো দ্বারকেশ্বর, শিলাবতী এইসব নদী প্রবাহিত হয়েছে। তারপর কেলেঘাই, কংসাবতী নদী। তো কেলেঘাই আর কংসাবতী নদী মিলিত হয়ে হলদি নদীর সৃষ্টি হয়েছে। এরকম তোমাদের কোশ্চেন আসতে পারে যে কেলেঘাই আর কংসাবতী নদী মিলিত হয়ে কোন নদীর সৃষ্টি হয়েছে। তো তোমরা তখন বলবে যে হলদি নদীর সৃষ্টি হয়েছে। তারপর দেখো এই অঞ্চলের মাটির প্রকৃতি কেমন। এই অঞ্চলের মাটি, রাঢ় অঞ্চলের মাটি খুবই উর্বর। এই অঞ্চলের বেশিরভাগ মাটি হচ্ছে দোআঁশ মাটি এবং কিছুটা হচ্ছে এঁটেল মাটি। আর এই অঞ্চলের ভূমি প্রায় সমতল, শুধুমাত্র উত্তর আর পশ্চিম দিকটা হচ্ছে একটু উঁচু। আর উত্তর আর পশ্চিম দিকের ভূমিটা একটু মানে মাটিটা একটুকু লালচে, ভূমিটা একটুকু ঢেউ খেলানো। কিন্তু যত পূর্বের দিকে যাওয়া যায় ততই হচ্ছে মেটে রঙের মাটি। মানে এই অঞ্চলের বেশিরভাগ মাটি হচ্ছে উর্বর দোআঁশ মাটি এবং সমতল। ঠিক আছে। আর রাঢ় অঞ্চলে বনজঙ্গল আগে অনেক বেশি ছিল, তবে এখন সেগুলো কেটে চাষবাস করা হচ্ছে। তবে এখনও বনজঙ্গল রয়েছে। সেই বনজঙ্গলে শাল, সেগুন, শিশু, মেহগনি, আকাশমণি, কদম, বাবলা এসব গাছ দেখতে পাওয়া যায়। আর নতুন করেও বন তৈরি করা হয়েছে।
ঠিক আছে, তো এই হলো রাঢ় অঞ্চল। রাঢ় অঞ্চল সম্পর্কে আমি যেটা লিখিয়েছি সেটা ভালো করে পড়ো, আর আরও যে কোশ্চেন অ্যান্সার আমি দিয়েছি তোমাদেরকে সেগুলো ভালো করে পড়ো, তাহলেই হবে। তারপর দেখো রয়েছে তোমাদের সুন্দরবন, তাই তো। সুন্দরবন কোন কোন জেলা নিয়ে গঠিত? সুন্দরবনটা তোমরা একটু ভালো করে করবে। দেখো গাঙ্গেয় সমভূমির যে দক্ষিণ দিকটা, দক্ষিণ দিকের বিরাট যে অংশটা, সেটাই হচ্ছে সুন্দরবন। সুন্দরবনের বেশিরভাগটাই রয়েছে বাংলাদেশে, আর খুব অল্প পরিমাণ যেটা রয়েছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে। তো পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার অল্প কিছু অংশ বাদ দিলে বাকি যে জায়গাটা, পুরোটা জায়গা জুড়েই রয়েছে এই সুন্দরবন। এই অঞ্চলের মানে সুন্দরবনের ভূমির ঢাল খুবই কম, খুবই নিচু। আর সুন্দরবনের বিখ্যাত প্রাণী হচ্ছে, এটা সারা পৃথিবীর বিখ্যাত প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার এই সুন্দরবনে দেখতে পাওয়া যায়। আর সুন্দরবন সুন্দরী গাছের জন্য বিখ্যাত। সুন্দরী গাছের নাম অনুসারে এই সুন্দরবন নামকরণ করা হয়েছে। সুন্দরবনের উদ্ভিদগুলো বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, মানে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ দেখা যায় এই অঞ্চলের। উদ্ভিদের শ্বাসমূল, ঠেসমূল এইসব দেখতে পাওয়া যায়। এইসব বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ রয়েছে, যেমন উদ্ভিদের নাম হচ্ছে সুন্দরী, গরান, গেওয়া, হোগলা, গোলপাতা, এইসব উদ্ভিদ দেখতে পাওয়া যায়। আর এই অঞ্চলটা খুবই নিচু এবং বেশিরভাগটা হচ্ছে জলা জায়গা, মানে খাল বিল দ্বারা যুক্ত। আর নদীগুলো এতই নদী প্রবাহিত হয়েছে যে নদীগুলো জালের মতো বিছিয়ে রয়েছে। যেমন দেখো এখানকার প্রবাহিত নদীগুলির মধ্যে রয়েছে দেখো মাতলা, বিদ্যাধরী, কালিন্দী, রায়মঙ্গল। এখানে চলাফেরা করার জন্য, যেহেতু এত নদী, সেজন্য চলাফেরা করার জন্য নৌকায় চড়ে যাতায়াত করতে হয়। তারপর এখানকার মাটি দেখো, এখানকার মাটি খুবই লবণাক্ত, মানে মাটিতে নুনের ভাগ খুব বেশি, আর মাটিতে বালি কম, কাদার ভাগ বেশি। মাটির তলার যে জল সেটাও নোনতা। যেহেতু কাছে সমুদ্র রয়েছে, সমুদ্রের জল এখানে প্রবেশ করে, তাই এখানকার মাটি হচ্ছে লবণাক্ত। ঠিক আছে। আর এখানে মানে সুন্দরবন অঞ্চলটা বেশিরভাগটা রয়েছে বাংলাদেশ, আমি বললাম। কিছুটা রয়েছে পশ্চিমবঙ্গে। তো পশ্চিমবঙ্গের অংশটায় 102টি দ্বীপ আছে, যার মধ্যে 48টা দ্বীপে ঘন বন রয়েছে যেখানে মানুষ বসবাস করে না। তবে 54টা দ্বীপ যেখানে মানুষ বন জঙ্গল পরিষ্কার করে সাফ করে সেগুলোতে বসবাস করে, এগুলোকে বলা হয় বাদা। আর যেগুলোতে আবাদ বলা হয়। আর যেগুলোতে মানুষ বসবাস করে না সেটাকে বলা হয় বাদা। এটা তোমরা একটু বড় হলে এটা জানতে পারবে। যাই হোক, এটাই করবে যে মানে এটাই ভালো করে পড়বে যে 102টি দ্বীপ রয়েছে, তার মধ্যে 48টাই মানুষ বসবাস করে না, ঘন জঙ্গল রয়েছে। আর 54টাই মানুষ জঙ্গল কেটে বসতি স্থাপন করেছে। ঠিক আছে। সুন্দরবন অঞ্চলের মানুষেরা নদীতে মাছ ধরে, তারপর নৌকা চালিয়ে, মিন সংগ্রহ করে, এইসব করেই জীবন ধারণ করে। মানে এখানে সেরকম চাষবাস হয় না, তবে এই যে কাঁকড়া শিকার করা, নৌকা তৈরি করা, মধু সংগ্রহ করা, তারপর কিছু চাষও হয়। তো এইসব করে মানুষ জীবন ধারণ করে। ঠিক আছে। তারপর দেখো সুন্দরবনের যে জঙ্গল, সেখানে বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাওয়া যায়। যেমন দেখো জলে এখানে কামড় দেখতে পাওয়া যায়, কুমির দেখতে পাওয়া যায়, তারপর ডাঙ্গায় মেঠো বিড়াল, বুনো শুয়োর, চিতল হরিণ এসব দেখতে পাওয়া যায়। তো কিছু প্রাণী এখানে 100 বছর আগেও দেখা যেত, কিন্তু এখন আর দেখতে পাওয়া যায় না, এগুলো বিলুপ্ত হয়ে গেছে। যেমন চিতাবাঘ, জাভান গন্ডার, বুনো মহিষ, বারোসিংহা, এগুলো আগে দেখতে পাওয়া যেত, তবে এখন দেখতে পাওয়া যায় না, এগুলো বিপন্ন। ঠিক আছে। তো এটা হলো সুন্দরবন। তো সুন্দরবনটা ভালো করে পড়বে। তারপর দেখো কোথাও উঁচু কোথাও নিচু। এই চ্যাপ্টারে তোমাদের রয়েছে যে পশ্চিমবঙ্গকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে উত্তরবঙ্গ আর একটা হচ্ছে দক্ষিণবঙ্গ। তো দক্ষিণবঙ্গের কোন জায়গাটা সব থেকে উঁচু এবং কোনটা সব থেকে নিচু সেটা বলা হয়েছে এই চ্যাপ্টারে, কোথাও উঁচু কোথাও নিচুতে। তো এখানে আমরা জানি যে দক্ষিণবঙ্গের সব থেকে উঁচু জায়গা হচ্ছে পশ্চিমের মালভূমি অঞ্চলটা, তাই তো। আর সবচেয়ে নিচু জায়গা হচ্ছে সুন্দরবন অঞ্চলটা, তাই তো। তো এই চ্যাপ্টারে এটাই বলা হয়েছে, এবং কোন অঞ্চলের উচ্চতাটা ঠিক কতটা সেটাই বলা হয়েছে। তো এটা তোমরা একটু ভালো করে পড়বে। মানে আমি যে কোশ্চেন আনসারগুলো দিয়েছি এই চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন আনসার দিইনি, যেগুলো দিয়েছি সেগুলো ভালো করে পড়ো। তারপর দেখো রয়েছে তোমাদের পর্বতশ্রেণী, পর্বতশৃঙ্গ। তো এই পর্বতশৃঙ্গ এই চ্যাপ্টারে তোমরা ভালো করে পড়বে যে পর্বতশ্রেণী বলতে কি বোঝো, পর্বতশৃঙ্গ কাকে বলে। তারপর
পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ কোনটি? সান্দাকফু, তার উচ্চতা হচ্ছে 3630 মিটার। তারপর কিভাবে নদীর মানে এই পর্বতশ্রেণী থেকেই পর্বতশৃঙ্গ থেকেই বরফ গলে গিয়ে কিভাবে নদীর সৃষ্টি হয়। তারপর এই যে গঙ্গা নদীর উৎস কোথায়? গঙ্গা, তিস্তা, এইসব নদীর উৎস কোথায় আমি সেগুলো আগের ক্লাসে বলেছি, রিভিশন ক্লাসে, এগুলো ভালো করে পড়ো। তারপর এখানে বক্সা দুর্গ সম্পর্কে বলা হয়েছে যে বক্সা দুর্গ একসময় ভুটানের অন্তর্গত ছিল। তারপর এটা 1860-এর দশকে মানে 1864 খ্রিস্টাব্দে ব্রিটিশরা এই দুর্গটা দখল করে নেয়, কর্নেল ওয়াটসন। তো তারপর থেকে এটা ভারতের মধ্যে পড়ে। তো যারা ভারতের স্বাধীনতা সংগ্রামী তারা যখন ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতো তাদেরকে ব্রিটিশ সরকার এই বক্সা দুর্গে এসে বন্দি করে রাখতো, মানে বক্সা দুর্গে বন্দি করে রেখে দিত, তাই তো। তো এটাই এই চ্যাপ্টারে এটাই বলা হয়েছে। তারপর এখানে জলদাপাড়া অভয়ারণ্য রয়েছে, গরুমারা অভয়ারণ্য রয়েছে, যেখানে মানে জলদাপাড়ায় অনেক হাতি, একশৃঙ্গ গন্ডার এসব দেখতে পাওয়া যায়, তাই তো। তারপর এখানে বক্সা জয়ন্তী পাহাড়ের বাঘবন রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাওয়া যায়, যেমন ভালুক, হাতি, হরিণ, অজগর, বাইসন। এই চ্যাপ্টার থেকে তোমাদেরকে প্রচুর শর্ট কোশ্চেন আমি দিয়েছি ছবি তুলে, তো এই চ্যাপ্টার থেকে সেই শর্ট কোশ্চেনগুলো তোমরা ভালো করে পড়ো, তাহলেই হবে, ঠিক আছে। তারপর দেখো রয়েছে উত্তরবঙ্গের নানা জায়গা। উত্তরবঙ্গের নানা জায়গা, এটাতে তোমাদের মানে পশ্চিমবঙ্গকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, আমি বললাম, একটা হচ্ছে উত্তরবঙ্গ, একটা হচ্ছে দক্ষিণবঙ্গ। তো উত্তরবঙ্গের ভূমিটা কীরকম, উত্তরবঙ্গের ভূমি কোন দিকটা উঁচু কোন দিকটা নিচু, মানে উর্বর ভূমি কোনটা, আর সেখানে কি কি উদ্ভিদ জন্মায় সেগুলো বলা হয়েছে। এখানে দেখো উত্তরবঙ্গের নানা জায়গার মধ্যেই রয়েছে, দেখো যে রায়গঞ্জে কুলিক নদীর পাড়ে কুলিক পাখিরালয় অবস্থিত, তো এরকম একটা কোশ্চেন আসতে পারে তোমাদের। তারপর এই যে উত্তরবঙ্গের যে মালদা জেলার যে অনুর্বর যে জায়গাটা, সেখানে কি কি গাছ জন্মায়, পিপুল, নিম, তেঁতুল, জাম, বাবলা, বাঁশ এইসব উদ্ভিদ জন্মায়, তাই তো। তারপরে ফজলি আমের জন্য বিখ্যাত কোন জেলা? মালদা জেলা। তো এইগুলোই একটু ভালো করে পড়বে, এখান থেকে যে আমি কোশ্চেনগুলো দিয়েছি সেগুলো ভালো করে পড়ো, আর বিশেষ কিছু বলার নেই, এগুলো তোমাদের বারবার রিভিশন আমি করিয়েছি, সেই জন্য আর খুঁটিয়ে কিছু বলছি না। তারপর দেখো রয়েছে পরিবেশ বান্ধব পরিবহন সাইকেল। তো এই চ্যাপ্টার থেকে তোমাদের খুবই মানে এই চ্যাপ্টারটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচুর শর্ট কোশ্চেন এবং বড় কোশ্চেন হবে, তো এই চ্যাপ্টারটা তোমরা খুঁটিয়ে ভালো করে পড়বে। পরিবেশ বান্ধব পরিবহন সাইকেল। তো সাইকেলকে পরিবেশ বান্ধব পরিবহন বলা হয় কেন, এরকমও কোশ্চেন আসতে পারে। তোমরা সবাই জানো যে সাইকেল চালানোর ফলে পরিবেশের কোনো ক্ষয়ক্ষতি হয় না, বিষাক্ত গ্যাস নির্গত হয় না, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এসব নির্গত হয় না, তো পরিবেশের কোনো ক্ষয়ক্ষতি হয় না, দূষণ হয় না, সেজন্যই সাইকেল হচ্ছে পরিবেশ বান্ধব পরিবহন, তাই তো। আর সাইকেল চালানোর কি কি সুবিধা রয়েছে কি কি অসুবিধা রয়েছে সেগুলো আমি আগে লিখে তোমাদেরকে দিয়েছি, আমি সেগুলো ভালো করে পড়বে। তো দেখো সাইকেলের সুবিধা হচ্ছে সাইকেল যে কোনো রাস্তাতেই চালানো যেতে পারে, মানে সরু যদি রাস্তা হয় সেখানেও সাইকেল চালানো যায়, সাইকেলে করে যাওয়া যায়, আবার যদি চওড়া রাস্তা হয় সেখানেও যাওয়া যায়, কিন্তু সরু রাস্তার মধ্য দিয়ে বাস যাওয়া যায় না, তাই না, বড় গাড়ি যেগুলো সেগুলো চলে না। তো এটা একটা সুবিধা সাইকেলে, যে সাইকেল সকল রাস্তা দিয়েই যাতায়াত করা যায় সাইকেল দ্বারা। তারপর সাইকেলের আরেকটা সুবিধা হচ্ছে সাইকেলের রক্ষণাবেক্ষণ খরচ কম। তো এই কথাটা তোমরা মনে হয় অনেকেই বুঝতে পারোনি, রক্ষণাবেক্ষণ খরচ কম বলতে বোঝায় যে সাইকেল যদি খারাপ হয়ে যায় তো সাইকেলের কম খরচে সেটাকে সারিয়ে নিয়ে যায়, তাই না। তো সাইকেলের জায়গায় যদি বাইক থাকে তাহলে কি হয়, সেটা খারাপ হলে আমাদেরকে সেটা সারানোর জন্য অনেক বেশি টাকা লাগে। তারপর বাইক নিয়ে যদি আমরা কোথাও যাই তারও একটা খরচ রয়েছে, তার জন্য পেট্রোল ডিজেল এইসব কিনতে হয়, কিন্তু সাইকেলে এসব নয়, সাইকেল চালালে পেট্রোলের প্রয়োজন হয় না। তো সেই জন্য আমরা বলবো যে সাইকেলের রক্ষণাবেক্ষণ খরচ কম, তো এটা একটা সুবিধা, তাই তো। তারপর আরেকটা সুবিধা হচ্ছে যে পরিবেশের ক্ষয়ক্ষতি হয় না সাইকেল চালানোর ফলে। তো দেখো এইসব সুবিধা থাকলেও সাইকেলের বেশ কিছু অসুবিধাও রয়েছে, যেমন দেখো সাইকেলে একজন বা দুজনের বেশি যাওয়া যায় না, তাই তো। তারপর দেখো আমাকে কম সময়ের মধ্যে যদি আমাকে কোথাও যেতে হয় তাহলে আমি সাইকেলে যেতে পারবো না, কারণ সাইকেলে যেতে গেলে আমাকে অনেকটা সময় লাগবে। তারপর সাইকেলে করে বেশি দূর আমি যেতে পারবো না, আমি যদি এখান থেকে কলকাতা যাই তাহলে কি আমি সাইকেলে যেতে পারবো? অনেকটা দূরের রাস্তা, আমি তো সাইকেলে যেতে পারবো না। তো এইসব অসুবিধাগুলো রয়েছে, তাই তো। তো পরিবেশ বান্ধব পরিবহন চ্যাপ্টার থেকে এই কোশ্চেনগুলো ভালো করে পড়ো, যেগুলো আমি দিয়েছি।
তারপর এই যে যানবাহন পরিবেশে কিভাবে ক্ষয়ক্ষতি করে, উদ্ভিদের ক্ষয়ক্ষতি করে, সেটা তোমরা ভালো করে পড়বে। যানবাহন চলাচলের ফলে কি হয়, অনেক ধোঁয়া নির্গত হয়, অনেক ধুলো হয়। তো সেই ধুলো যখন উদ্ভিদের পাতায় জমতে থাকে, উদ্ভিদের পাতা দেখবে কালো হয়ে যায়। তো উদ্ভিদের পাতা থেকেই তো মানে উদ্ভিদের পাতাকে উদ্ভিদের রান্নাঘর বলা হয়, তাই তো? তো তাহলে উদ্ভিদ কি হয়, রান্না করতে পারে না। পাতায় যদি এরকম কালি জমে যায় তাহলে উদ্ভিদ মানে রান্না করতে পারে না, উদ্ভিদ বাড়তে পারে না, মানে উদ্ভিদের বৃদ্ধি হয় না। কিন্তু যখন দেখবে বৃষ্টির জলের ফলে ওই কালি ধুলো ধুয়ে চলে যায়, সেই উদ্ভিদ কত সুন্দর বাড়তে থাকে, তাই না? লকলকিয়ে বাড়ে। তো এসব ক্ষয়ক্ষতি হয়। তো পরিবেশ বান্ধব পরিবহন সাইকেল, এই চ্যাপ্টার থেকে আমি আরও কোশ্চেন তোমাদেরকে দিয়েছি, সেগুলো ভালো করে পড়ো। তারপর রয়েছে দেখো গীতালি সাইকেল। তো গীতালি সাইকেল থেকে আমি তোমাদেরকে বলবো যে এখান থেকে এগুলোই ভালো করে পড়ো, যে লিঙ্গ বৈষম্য বলতে কি বোঝো, লিঙ্গ বৈষম্য কাকে বলে, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এই যে আমি বললাম আগে ক্লাস আমি বলেওছি যে নারী ও পুরুষ বা ছেলে ও মেয়েদের মধ্যে যে ভেদাভেদ, এই ভেদাভেদ করাটাকেই বলা হয় লিঙ্গ বৈষম্য। তারপর লিঙ্গ বৈষম্য কোন কোন ক্ষেত্রে হয়, আমরা দেখতে পাই যে বিভিন্ন ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য হয়। যেমন বাড়িতে ছেলেদের থেকে মেয়েদেরকে একটু কম গুরুত্ব দেওয়া হয়, মানে মেয়েদের থেকে ছেলেদেরকে বেশি গুরুত্ব দেওয়া হয়, মেয়েদের থেকে ছেলেদেরকে বেশি সুযোগ সুবিধা দেওয়া হয়, তাই তো? পড়াশোনার ক্ষেত্রে বলো, খেলাধুলার ক্ষেত্রে বলো, সব ক্ষেত্রেই মেয়েদের থেকে ছেলেদেরকে একটু বেশি গুরুত্ব দেওয়া হয়, মেয়েদেরকে সেরকম পড়াশোনার সুযোগ দেওয়া হয় না। তারপর কর্মক্ষেত্রে দেখবে অনেক সময় মেয়েদের থেকে একই কাজ করছে, অথচ মেয়েদের থেকে ছেলেদেরকে বেশি বেতন দেওয়া হয়, তাই তো? মেয়েদেরকে কম বেতন দেওয়া হয়। তো এগুলো হচ্ছে লিঙ্গ বৈষম্য, এইসব ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য হয়, তো যেটা করা উচিত নয় একদমই। তারপরে এরকম কোশ্চেন আসতে পারে যে লিঙ্গ বৈষম্য দূরীকরণের উপায় কি। তো লিঙ্গ বৈষম্য দূরীকরণের উপায় হচ্ছে আমাদের সকলকে শিক্ষিত হতে হবে, সমাজের মানুষকে শিক্ষিত হতে হবে, তাহলে লিঙ্গ বৈষম্য অনেকটা দূর হবে। আর সমাজের সকল মানুষকে সচেতন হতে হবে। অনেক বড় বড় সোসাইটিতেও আমরা শুধু ভাবি যে ছোট সোসাইটিতেও এরকম হয়, লিঙ্গ বৈষম্য হয়, শুধু তাই নয়, ছোট বড় সব সোসাইটিতে, সব সমাজেই এরকম হয়, লিঙ্গ বৈষম্য হয়। তো এটা করা উচিত নয়। সকল মানুষকে কিন্তু এই লিঙ্গ বৈষম্য সম্পর্কে সচেতন হতে হবে। আর ছেলে ও মেয়েদেরকে সমান গুরুত্ব দিতে হবে, সমান সুযোগ সুবিধা দিতে হবে, যাতে ছেলেদের পাশাপাশি মেয়েরাও যেন এগিয়ে যেতে পারে। তো মেয়েরা যদি এগিয়ে যায় তবেই সমাজ উন্নত হবে, সমাজের ভালো হবে। মেয়েরা যদি শিক্ষিত না হয় তাহলে কিন্তু সেই সমাজে উন্নতি হয় না, ঠিক আছে? তারপর মেয়েদেরকে বেশি বেশি পড়াশোনার সুযোগ করে দিতে হবে। এই সব কাজগুলো করলে সমাজে লিঙ্গ বৈষম্য দূর হবে। তো এটাও তোমরা ভালো করে পড়বে। আমি যে কোশ্চেনগুলো দিয়েছি সেগুলো ভালো করে পড়ো। আর সেদিন আমি যে বেশ কয়েকটা কোশ্চেন আমি কোশ্চেন অ্যান্সার লিখে দিয়েছি, সেগুলো ভালো করে পড়ো, তাহলেই হবে। তারপর দেখো রয়েছে তোমাদের প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে রয়েছে দেখো ভূমিকম্প এবং হড়পা বাঁধ রয়েছে। তো ভূমিকম্প কাকে বলে এটা তোমরা ভালো করে করো। ভূমিকম্পের কারণ আমি তোমাদেরকে লিখিয়ে দিয়েছি, যে পাত চলাচলের ফলে অনেক সময় ভূমিকম্প হয়, আগ্নেয়গিরি থেকে যখন অগ্নুৎপাত হয় তখন ভূমিকম্প হয়। মানে ভূমিকম্প প্রধানত দুই কারণে হয়ে থাকে, একটা হচ্ছে প্রাকৃতিক কারণ আর একটা হচ্ছে মনুষ্য সৃষ্ট কারণ। তো আমি তোমাদেরকে দুটোই একসঙ্গে লিখে দিয়েছি, প্রাকৃতিক আর মনুষ্য সৃষ্ট আলাদাভাবে লেখাই নি, কারণ তোমাদের অনেক বড় হয়ে গেলে তোমরা করতে পারবে না, অ্যান্সারটা যদি বড় হয়ে যায় তোমাদের পড়তে অসুবিধা হবে, সেই জন্য আমি পয়েন্ট করে লিখে দিয়েছি। তো দেখো প্রাকৃতিক কারণের মধ্যে আমরা বলবো যে পাত চলাচলের ফলে ভূমিকম্প হয়, ঠিক আছে? পরস্পরের কাছাকাছি যখন পাতগুলো চলে আসে তার ফলে ভূমিকম্প হয়, মানে ভূমি কেঁপে ওঠে। আবার অনেক সময় দুটো পাত যখন দুজনের থেকে দূরে সরে যায় তখনও ভূমিকম্প হয়, ঠিক আছে? তারপর দেখো আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ফলে ভূমিকম্প হয়। তারপর যখন পাহাড়ে ধস নামে, এই ধসের ফলে অনেক সময় ভূমিকম্প হয়। তারপর মনুষ্য সৃষ্ট কারণ হচ্ছে দেখো মানুষ যখন বিশাল জলাধার নির্মাণ করে, মানে বাঁধ নির্মাণ করে জলটাকে ধরে রাখে, সেই বিশাল জলাধারের চাপে অনেক সময় ভূমিকম্প হয়, তাই তো? যেমন মহারাষ্ট্রে কয়না জলাধারে এর ফলে ভূমিকম্প হয়েছিল। তারপর দেখো মানুষ যখন কয়লা খনি অঞ্চলে কয়লা উত্তোলন করে তখন সেই অঞ্চলে ভূমিকম্প হয়। তারপর মানুষ যখন পাহাড় কেটে কেটে রাস্তা তৈরি করে, ডিনামাইট বোমা ফাটিয়ে এগুলো করা হয়, তো তখন ভূমিকম্প হয়, ভূমি কেঁপে ওঠে। দেখো ভূমিরও তো একটা নিজস্ব একটা ক্ষমতা আছে, যখন সেই ভূমি নিজে আর চাপ সহ্য করতে পারে না তো তখন ভূমিকম্প হয়ে থাকে। তারপর দেখো ভূমিকম্প যখন হয়, ধরে নাও আমরা ঘরের মধ্যে রয়েছি, হঠাৎ করে ভূমিকম্প হচ্ছে, তখন আমাদের করণীয় কি?
তো দেখো আমরা ঘরের মধ্যে রয়েছি, হঠাৎ ভূমিকম্প হচ্ছে আমি অনুভব করছি, তাহলে আমাদেরকে কি করতে হবে, সেই স্থান থেকে ছুটে ফাঁকা কোনো স্থানে বড় মাঠে সেখানে চলে যেতে হবে। যদি সেটা সম্ভব না হয়, ধরে নাও আমি ঘর থেকে বেরোতে পারছি না, আমাদের ঘরটা ধরে নাও 2 তলা, তো আমি যে রুমে রয়েছি সেখান থেকে আমি ছুটে বেরোতে পারছি না, তাহলে আমাকে সেই অবস্থায় কি করতে হবে, কোনো শক্ত যদি কোনো খাট থাকে বা টেবিল থাকে তাহলে তার নিচে আমাকে বসে যেতে হবে, তাহলে আমাদের শরীরটা অনেকটা রক্ষা পেতে পারে। ঠিক আছে, তারপর দেখো আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে আমি লিখে দিয়েছি যে ভূমিকম্প প্রবণ অঞ্চলে ঘরবাড়িগুলি কাঠের তৈরি হয়। তো দেখো ভূমিকম্প প্রবণ অঞ্চল কোনগুলো, পাহাড়ি অঞ্চল, যেগুলো পাহাড়ি অঞ্চলে বেশি ভূমিকম্প হয়ে থাকে, তো সেই সব অঞ্চলে ঘরবাড়িগুলো কাঠের তৈরি হয়। তো কাঠের তৈরি হলে কি হয়, মানুষের ক্ষয়ক্ষতি কম হয়। ধরে নাও কাঠের তৈরি ঘর ভূমিকম্পে ভেঙে গেল, তাহলে সেই ঘরে যদি কোনো মানুষ থাকে, মানুষের শরীরের আঘাতটা অনেকটা কম হয়। এমনি কংক্রিটের বাড়িতে যেরকম মানুষের ক্ষয়ক্ষতি হয়, তো তার থেকে কম হয়। আর কাঠের তৈরি বাড়ি হলে কি হয়, ভেঙে গেলে ওই কাঠ দিয়ে আবার নতুন করে কম খরচে বাড়ি তৈরি করা হয়। তো এইসব সুবিধা আছে বলে থাকার জন্য, এইসব সুবিধা আছে বলেই ভূমিকম্প প্রবণ অঞ্চলে ঘর বাড়িগুলি কাঠের তৈরি হয়। ঠিক আছে, তো এটাও তোমাদের ইম্পর্টেন্ট, এটাও ভালো করে পড়বে। তারপর দেখো হরপা বান কাকে বলে, এটা তোমরা ভালো করে পড়বে। তারপর উত্তরাখণ্ডে এই যে হরপা বান হয়েছিল 2015 সালে, তো সেটাও তোমরা ভালো করে পড়বে। 2015 না, হ্যাঁ 2015তেই হয়েছিল। হ্যাঁ, তো উত্তরাখণ্ডে হরপা বান হয়েছিল, যার ফলে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। তো হরপা বানটাও ভালো করে পড়বে। হরপা বানের ফলে কি হয়, হরপা বানের ফলেও তাই মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়, ঘরবাড়ি বন্যায় ভেসে যায়, ফসলের ক্ষয়ক্ষতি হয়, তারপর পশু পাখিদের ক্ষয়ক্ষতি হয়। ঠিক আছে, তো এই চ্যাপ্টারগুলোই ভালো করে পড়ো, যেগুলো আমি বললাম সেগুলো পড়ো, যেগুলো আমি অনেক কিছুই আছে যেগুলো আমার বলা হলো না, যেগুলো তোমাদেরকে আমি দিয়েছি, কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি অনেক আগে, বইয়ে ছবি তুলে দিয়েছি। তারপরে এই যে প্রথম যেটা ভূমির ঢাল জমির ঢাল, এখান থেকে আমি তোমাদেরকে লিখিয়ে দিয়েছি যখন স্কুলে ছিলাম, সেই কোশ্চেন অ্যান্সারগুলো ভালো করে পড়বে। তারপর দেখো যেগুলো আমি বই থেকে ছবি তুলে তুলে পাঠিয়েছি, 2 নম্বর কোশ্চেন অনেক রয়েছে, তার মধ্যে 2 নম্বর রয়েছে, 3 নম্বর রয়েছে, শর্ট কোশ্চেন রয়েছে, তো সেগুলো ভালো করে পড়ো, তাহলেই হবে। আর যদি তোমাদের কোনো অসুবিধা হয় আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।